দিকে দেশ ছেড়ে পালাতে গিয়ে বিমানবন্দরে আটক হয়েছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে বেরিয়ে এসেছে ভয়ানক তথ্য। দেশের টাকা চুরি করে গড়ে তুলেছিলেন 18টি কোম্পানি। শেখ হাসিনার হাত ধরে ভয়ানক প্ল্যানে মেতেছিলেন তিনি। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে পুলিশ। সকালে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায়, চিকিৎসার জন্য ভারত যেতে চেয়েছিলেন মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। ইমিগ্রেশন পয়েন্ট পার হওয়ার আগেই তাকে আটক করে কর্তব্যরতরা। রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন। আর্মড পুলিশ ব্যাটালিয়ন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভ্যন্তরীণ টার্মিনাল থেকে আটক করা হয়। ন্যায় বিচারের স্বার্থে এখন শাহাবুদ্দিন চুপ্পুকে গ্রেফতার করতে হবে এবং গ্রেফতার করে বিচারের আওতায় নিয়ে এসে বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ততক্ষণ তিনি দায় মুক্তি পাবেন যতক্ষণ তিনি দায়িত্বে আছেন। এরপরে তার আর কোনো দায় মুক্তি থাকবে না যদি তিনি পদত্যাগ করেন অথবা তিনি চাকরি থেকে অব্যাহতি পান। 51 অনুচ্ছেদ অনুযায়ী তার কোনো দায় মুক্তি এখন আর নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী ততক্ষণ তার দায় মুক্তি থাকবে যতক্ষণ তিনি রাষ্ট্রপতির কার্যভারে থাকবেন। রাষ্ট্রপতির কার্যভার থেকে শেষ, দায় মুক্তিও শেষ। হ্যাঁ দর্শক, সেই হিসেবে রাষ্ট্রপতি আর বাংলাদেশি কোনো প্রোটোকল পাবেন না, কারণ তিনি এখন বাংলাদেশের আর কেউ নন, সাধারণ মানুষ। দর্শক, এই হিসেবে রাষ্ট্রপতিকে আটক করা হয়েছে পালিয়ে যাওয়ার সময়, কারণ শেখ হাসিনার দোষও ছিলেন তিনি। পাশাপাশি শেখ হাসিনার সাথে হাত করে প্রায় 18টি কোম্পানি গড়ে তুলেছিলেন জনগণের টাকায়, সেই টাকাগুলো চুরি করে। দর্শক, অবশেষে আমরা খোঁজ পেয়েছি এবং খবর পেয়েছি রাষ্ট্রপতি নাকি পালাতে গিয়ে তিনি আটক হয়েছেন এয়ারপোর্টে ইমিগ্রেশনে। দর্শক, কথা বাড়াচ্ছি না, তিনাকে কী ধরনের শাস্তি দেওয়া হবে সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য উপত্যে তুলে ধরেছেন ব্যারিস্টার শিশির মনির। তিনার কাছ থেকে আমরা শুরুতে দেখে নেব, তারপর সেই বিষয়টি দেখব তিনি কিভাবে গ্রেপ্তার হলেন। পাশাপাশি নতুন করে একটা আলোচনা আসছে, সেখানে কে হচ্ছে রাষ্ট্রপতি সে বিষয়ে আমাদের বর্তমান যেই স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব তিনি ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছে, সেটাও দেখব। আশা করি আজকে সম্পূর্ণ ভিডিও দেখবেন, কারণ আজকের ভিডিওতে সমস্ত বিষয় আপনারা জানতে পারবেন। তো দর্শক, চলুন শিশির মনির কাছে আমরা প্রথমে যাই, তারপর বিস্তারিত দেখব। ততক্ষণ তিনি দায় মুক্তি পাবেন যতক্ষণ তিনি দায়িত্বে আছেন। এরপরে তার আর কোনো দায় মুক্তি থাকবে না যদি তিনি পদত্যাগ করেন অথবা তিনি চাকরি থেকে অব্যাহতি পান। 51 অনুচ্ছেদ অনুযায়ী তার কোনো দায় মুক্তি এখন আর নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী ততক্ষণ তার দায় মুক্তি থাকবে যতক্ষণ তিনি রাষ্ট্রপতির কার্যভারে থাকবেন। রাষ্ট্রপতির কার্যভার থেকে শেষ, দায় মুক্তিও শেষ। শাহাবুদ্দিন সাহেব তিনি এস আলমের ইসলামী ব্যাংক লুট করার একজন অ্যাক্টিভ অংশীদার ছিলেন। একটা কোম্পানি ছিল, যে কোম্পানির নাম ছিল জেএমসি বিল্ডার্স। এই জেএমসি বিল্ডার্সের পক্ষ হয়ে তিনি ইসলামী ব্যাংকের নমিনেটেড ডাইরেক্টর ছিলেন। এই নমিনেটেড ডাইরেক্টর থেকে তিনি ভাইস চেয়ারম্যান হয়েছিলেন। তারপরে রাষ্ট্রপতি হওয়ার আগ পর্যন্ত তিনি সেই পদে বহাল ছিলেন। এই সময়ে ইসলামী ব্যাংক থেকে এস আলম নামে বেনামে 24টি কোম্পানি তৈরি করে প্রায় 80,000 কোটি টাকা লোন খেলাপি হয়েছে। এই 80,000 কোটি টাকা পরবর্তীতে মানি লন্ডারিং হয়েছে। ইসলামী ব্যাংক আজকের এই দুর্দশার পিছনে কারণ সে 80,000 কোটি টাকা ব্যাংক থেকে সরিয়ে ফেলা 24টি কোম্পানির নামে। নিশ্চয়ই আপনাদের মনে আছে, ভয়ঙ্কর নভেম্বর নামে একটা রিপোর্ট ছাপা হয়েছিল, যেখানে একদিনে প্রায় 3900 কোটি টাকা ব্যাংক থেকে সরানো হয়েছিল। এই সকল প্রক্রিয়ার সঙ্গে আজকে যিনি প্রেসিডেন্ট হিসেবে রিটায়ার করলেন, তিনি সেই সময় ব্যাংকের পরিচালক হয়েছিলেন কোন ক্ষমতা বলে? তিনি কি ব্যক্তিগত কোনো শেয়ারের মালিক? উত্তর হলো না। তিনি কি নিজে কোনো ডাইরেক্টর? উত্তর না। তিনি হয়েছিলেন জেএমসি বিল্ডার্সের নমিনেটেড ডাইরেক্টর হিসেবে। জেএমসি বিল্ডার্স কে? জেএমসি বিল্ডার্সের চেয়ারম্যান ছিলেন ইয়াস আলমের ছেলে। এই প্রেক্ষিতে তারা এখান থেকে তাকে নমিনেটেড ডাইরেক্টর হিসেবে পাঠানো হয়। এখন ইসলামী ব্যাংকের সেই মানি ডিফালকেশনের সঙ্গে নিশ্চয়ই মাঝখানে বিএফআইউ তদন্ত রিপোর্ট দিয়েছে, কিন্তু বিএফআইউ রাষ্ট্রপতির কথা উল্লেখ করতে পারেন নাই, কারণ রাষ্ট্রপতি তখন ক্ষমতায় ছিলেন। রাষ্ট্রপতি তো এখন ক্ষমতায় নাই, তিনি কার্যভারে নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী তার কোনো দায় মুক্তি এখন আর নাই। 51 অনুচ্ছেদ অনুযায়ী ততক্ষণ তার দায় মুক্তি থাকবে যতক্ষণ তিনি রাষ্ট্রপতির কার্যভারে থাকবেন। রাষ্ট্রপতির কার্যভার থেকে শেষ, দায় মুক্তিও শেষ। সুতরাং আমি মনে করি এখন ইসলামী ব্যাংকের মানি ডিফালকেশন, মানি লন্ডারিং একটা স্পেসিফিক কেস হয়েছে, যেখানে 24 জনকে আসামি করা হয়েছে। আমার বিবেচনায় এই রাষ্ট্রপতি সাহেবও তৎকালীন দিনের মানি ডিফালকেশন প্রক্রিয়ার অংশীদার, এস আলমের অ্যাক্টিভ পার্টিসিপেন্ট।
এস আলমের ছেলে যে কোম্পানির চেয়ারম্যান, ওই কোম্পানির নমিনেটেড ডাইরেক্টর হিসেবে তিনি ইসলামী ব্যাংকের ডাইরেক্টর হয়েছিলেন। সুতরাং তিনি এর দায় দায়িত্ব কোনোভাবেই এড়াতে পারবেন না। আরেকটি বড় কথা হলো, এখানে দেশ থেকে নিষেধাজ্ঞাটা যেহেতু হয়েছে 25 সালে, আর তিনি ডাইরেক্টরশিপ থেকে চলে গেছেন 2023 সালে, এই জন্য দেশ থেকে নিষেধাজ্ঞাটা সুপ্রিম কোর্টের যে আদেশটা আছে, এই আদেশটা তার ক্ষেত্রে এক্স্যাক্টলি প্রযোজ্য হচ্ছে না। কিন্তু তার অর্থ এই নয় যে পরবর্তীতে তার বিরুদ্ধে কেউ কোনো মামলা মোকদ্দমা করতে পারবে না, এটি কখনোই নয়। এই জন্য আমার মনে হয় কোনো ক্রিমিনাল অফেন্স কিংবা কোনো লায়াবিলিটি রাষ্ট্রপতি হওয়ার আগে কিংবা রাষ্ট্রপতির দায়িত্বকালীন অবস্থায় যদি তিনি কার্যভারে যতক্ষণ আছেন এতক্ষণ মামলা করা যেত না। কিন্তু কার্যভার থেকে শেষ পদত্যাগ অথবা তিনি যদি রিটায়ার করেন, উভয় ক্ষেত্রে তার বিরুদ্ধে মামলা করতে আইনগত কোনো বাধা নাই। একটা এক্সাম্পল শোনেন, রাষ্ট্রপতি হুসাইন মোহাম্মদ এরশাদের বিরুদ্ধে আর্মস কেস হয়েছিল, করাপশনের কেস হয়েছিল। এই আর্মস কেসটা হাইকোর্টে এসে তারা চ্যালেঞ্জ করে বলেছিল তিনি যেহেতু রাষ্ট্রপতি তার বিরুদ্ধে কোনো মামলা চলবে না। এই মামলা হয়েছিল 6 ডিসেম্বর 1990 পরে, পদত্যাগের পরে। হাইকোর্ট ডিভিশন বলেছে না, তিনি তো এখন দায়িত্বে নাই, সুতরাং মামলা চলতে কোনো বাধা নাই। তার বিরুদ্ধে আপিল বিভাগে আপিল করেছিলেন হুসাইন মোহাম্মদ এরশাদ। সেই মামলায় আমাদের আপিল বিভাগ সিদ্ধান্ত নিয়ে বলেছে ততক্ষণ তিনি দায়মুক্তি পাবেন যতক্ষণ তিনি দায়িত্বে আছেন। এরপরে তার আর কোনো দায়মুক্তি থাকবে না যদি তিনি পদত্যাগ করেন অথবা তিনি চাকরি থেকে অব্যাহতি পান, তারপরে আর কোনো দায়মুক্তি থাকবে না। সুতরাং যে কথাটি এখন বলা হচ্ছে তার কোনো দায়মুক্তি আছে কিনা, আনসার ইজ নো। রাষ্ট্রপতির পদ থেকে চলে যাওয়ার পরে কোনো দায়মুক্তি নাই, কারোরই নাই। ক্রিমিনাল অফেন্সের কারণেও নাই, আগের অফেন্সের কারণেও নাই। রাষ্ট্রপতি থাকা অবস্থায় সময়ে তিনি যদি দুর্নীতি করে থাকেন, অপরাধ করে থাকেন, পেনাল কোডের অধীনে কোনো অপরাধ করে থাকেন, যে বলে যে আমি পালিয়ে যাব না, বলে যে পালিয়ে যায়, সে আসি বলে কখনো আসবে না। একটা দৌড়ে কেউই পছন্দ করে না, ওদের কথাগুলোকে সবাই মনে করে না, মুখে যা বলে সবগুলা মিথ্যা বলে। এই দলটা যতই বলুক, টাইম ফ্রেম দিক, মনে রাখতে হবে যে বলে যে আমি পালিয়ে যাব না, বলে যে পালিয়ে যায়, সে আসি বলে কখনো আসবে না। ওই দিন শেষে গান আছে না, আসি আসি বলে বন্ধু দেখা যাবে, ওখান থেকে বলবে আসবে, বলে নেতা কর্মীদেরকে মাঝে মাঝে বের হবে, ওদেরকে জনগণ ঠেলাবে, ঠেলায় জেলে দিবে। আমরা এমন একটা বাংলাদেশ চাই যেখানে এদেরকে বলা হবে, শিক্ষার্থীদেরকে বলা হবে তুমি সমাজের নেতৃত্ব হয়ে উঠবা। অথচ আমাদের কি বলা হয়, তোমরা অমুকের পিছনে রাজনীতি করবা, তুমুকের পিছনে রাজনীতি করবা, অথচ নিজের ছেলে মেয়েদেরকে রাখছে বিদেশে। আমাদের একটা মাননীয় শিক্ষামন্ত্রী আসছেন, এই পর্যন্ত উনি সংসদে ক্ষমা চাইছেন, কিন্তু কি পরিমাণ একটা মানুষ সাইকো হইতে পারে, উনি সংসদে ক্ষমা চাইছেন, ক্ষমা চাওয়ার পরে উনি কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষকদের উপরে এটার প্রতিশোধ নিয়েছেন। আপনি প্রশাসনের ব্যর্থতা, আপনার নিজের মন্ত্রণালয়ের ব্যর্থতা আপনি কলেজের নিরীহ শিক্ষকদের উপর আপনি চাপিয়ে দিয়েছেন, এবং আপনি আপনার যেই আইনের আপনার ক্ষমতার অপব্যবহার করে আপনি তাদের এই শিক্ষকদেরকে আপনি পোস্টিং করাই দিচ্ছেন। ওই দিন শেষে ডাক্তার এবং শিক্ষক এই দুইটা নিরীহ শ্রেণী আছে, না পারলে গিয়ে ওদেরকে ধরে পিটাও। ক্ষমতাহীন শ্রেণী। মিলন সাহেব, আমরা আপনার অতীত জানি, আপনার পরিবারের দুর্নীতিও আমরা জানি, মন্ত্রণালয়ে আপনার দুর্নীতিও আমরা জানি। পারবেন কিনা? পারবেন? দেশটা আমাদের, দায়িত্বটা আমাদেরকে নিতে হবে। নেতারা আমাদেরকে প্রতারিত করছে। আমরা ভাবছিলাম কি বিএনপির অনেক নেতা মনে অনেক খারাপ অবস্থায় ছিল, অনেক ক্ষতিগ্রস্ত অবস্থায় ছিল, হয়তো বাসায় বাজার ছিল না, এটা কর্মীদের মধ্যে অবস্থা ছিল, কিন্তু যারা নেতা তাদের ব্যবসাপাতি ঠিকই ছিল। যেমন সংসদের মধ্যে সালাউদ্দিন আহমেদ বলছিল না, কি বলছে, উনার 4টা গাড়ি, উনার 4টা বাড়ি। ওই সময় ছিল যখন উনি শিলংয়ে কি অবস্থায়, গুম অবস্থায়, এবং এই 16 বছর ওনার সম্পদ 1 টাকাও কমে নাই, বরং 25 গুণ পর্যন্ত ওনার সম্পদ বাড়ছে। ওনার ছেলে ব্যাংকের ডিরেক্টর পর্যন্ত ছিল, কিন্তু যুবদলের ইউনিয়নের নেতাকর্মী বাড়িতে আসতে পারে নাই। পারছে জ্বালানি মন্ত্রী। আমরা আগে ভাবতাম কি আসলে মনে হয় বিএনপি স্বাধীন পুলিশ চায়, স্বাধীন মিডিয়া চায়, স্বাধীন নির্বাচন কমিশন চায়। গত 16 বছর ধরে তারা এগুলো বলছে, আমরা ভাবছিলাম আসলেই মনে হয় চায়। বরং এটা না, তাদের আপত্তিটা ছিল কোন জায়গায়, আওয়ামী লীগ দখল করছে, তারা দখলের বিরুদ্ধে ছিল, তাদের কথা ছিল এটা আওয়ামী লীগ করবেন, এটা আমরা করব। আমরা তো ভাবছিলাম কি দখলই করবে না, কিন্তু ওদের আপত্তিটা। কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে ঢাকার একটি আদালতে। সংবিধানের 123-এর 2 অনুচ্ছেদ অনুসারে
90 দিনের মধ্যে রাষ্ট্রপতির পদত্যাগের 90 দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে। গতকাল ছিল 23শে জুলাই, 24শে জুলাই। গতকাল 24শে জুলাই ছিল। 24শে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, 24শে অক্টোবর পর্যন্ত আমাদের হাতে সময় আছে। সুতরাং বিশেষ অধিবেশন ডাকার মতো কোনো পরিস্থিতি এখন তৈরি হয়নি। যেহেতু 60 দিনের মধ্যে আমাদের 15 জুলাই থেকে 60 দিনের মধ্যে আমাদের পরবর্তী অধিবেশন হওয়ার কথা সাংবিধানিকভাবে, আশা করি সেই অধিবেশনেই এটা নিষ্পত্তি করা সম্ভব হবে। স্যার, আরেকটা বিষয় যে আমরা আজকে জানতে পারলাম যে সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে একটি মামলা হয়েছে ঢাকার একটি আদালতে। উনি গতকালকে বলেছিলেন যে 51 আর্টিকেল 51 অনুযায়ী ওনার মামলা করা যায় না, কিন্তু ওনার প্রিভিয়াস কর্মকাণ্ডের জন্য এই মামলাটি হয়েছে। এক্ষেত্রে এই মামলাটি কি বিচার্য হবে, অথবা এই মামলাটি মানে কী প্রক্রিয়া থাকে কিনা, এটা ব্যাখ্যা কী হয়? আইন যখন ব্যাখ্যার প্রয়োজন আসবে তখন ব্যাখ্যা দেওয়া যাবে। আচ্ছা স্যার, দিস ইজ টু আর্লি টু মেক এনি কমেন্ট। উনি যেহেতু ওই সরকারের সময় ছিলেন এবং সেই সময় যদি আপনারা যেটা বলছেন বা বিভিন্ন অভিযোগ, জুলাই আগস্ট আন্দোলন হয়েছে, মানুষ মারা গেছে, সেই সব ঘটনার জন্য কি ওনাকে কি না, রাষ্ট্রপতিকে এখানে প্রোটেকশন দেওয়া আছে, এটাতে রাষ্ট্রপতি প্রোটেক্টেড। তার রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আগে যে অভিযোগগুলো আছে সেটা দেখা আমরা যাচাই বাছাই করে দেখব, সময় হলে দেখব। না, এমনি হওয়ার সুযোগ আছে কিনা, এইটা যারা করেছেন কি উদ্দেশ্যে করেছেন, তাদের উদ্দেশ্য কি, সৎ উদ্দেশ্য না অসৎ উদ্দেশ্য, এগুলো দেখি। এই রাষ্ট্রপতির কথা বলছি না আর কি, এই যে কোনো রাষ্ট্রপতি দায়িত্ব নেওয়ার আরেকটু আগে ভালো করে দেখব। এখন কেন এই প্রশ্ন করছেন? আগে করলে ভালো করতেন। স্যার, সবশেষ প্রশ্ন হচ্ছে, কে হচ্ছেন দেশের পরবর্তী রাষ্ট্রপতি? গুঞ্জনে পদত্যাগ আর পদত্যাগের 48 ঘন্টার মধ্যেই বঙ্গভবন ত্যাগ সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের। রোববার সকাল থেকেই শুরু হয় জোর আলোচনা। বঙ্গভবন ছাড়াকে কেন্দ্র করে বাড়তে থাকে তৎপরতা। নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয় গুলশানমুখী পুরো সড়ক। আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারিতে প্রস্তুত করা হয় যাত্রাপথ। বেলা 2:30টার দিকে বঙ্গভবন ছাড়ে রাষ্ট্রপতির গাড়িবহর। 3টা নাগাদ গুলশানের নির্ধারিত বাসভবনে পৌঁছান তিনি। রাষ্ট্রপতির দায়িত্ব শেষ হলেও সাবেক রাষ্ট্রপতি হিসেবে সংবিধান অনুযায়ী প্রাপ্য সুযোগ সুবিধা ভোগ করবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। সকাল থেকেই সেখানে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়। তবে বঙ্গভবন ত্যাগেই কি শেষ হচ্ছে বিতর্ক? পদত্যাগের পরই বিভিন্ন রাজনৈতিক দল, বিশেষ করে বিরোধী দলগুলো থেকে উঠে তাকে গ্রেপ্তারের দাবি। এ বিষয়ে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালীন সাংবিধানিক সুরক্ষা থাকলেও দায়িত্ব গ্রহণের আগে সংঘটিত কোনো অভিযোগ থাকলে তা আইন অনুযায়ী খতিয়ে দেখা হবে। বিরোধী দলের পক্ষ থেকে এনসিপি এবং অন্যান্যরা তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করছেন, সেটা করতে পারে। অন্যান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মাননীয় রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন দায়িত্ব গ্রহণের আগে কোনো অপরাধ করে থাকলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে সদ্য বিদায়ী রাষ্ট্রপতিকে গ্রেপ্তারের দাবি রাজনৈতিক বক্তব্যের অংশ বলেও মন্তব্য করেন তিনি। সেই সময় দায়িত্ব পালনকালীন সময়ে তার বিরুদ্ধে কি কোনো অভিযোগ কেউ দিয়েছিল? না, দিয়ে থাকলে সেটা তখনকার সময়ে যদি কোনো কিছু রেকর্ড করে থাকে সেটা তখনকার বিষয়, সেটা বিধিবিধান অনুসারে চলবে, আইন অনুসারে চলবে। এদিকে চট্টগ্রামে আইনমন্ত্রী বলেন, সাবেক রাষ্ট্রপতির অতীত কর্মকাণ্ড নিয়ে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে প্রয়োজনীয় যাচাই বাছাই করবে সরকার। সবকিছু যাচাই বাছাই করে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্তটা নেবেন, এতটুকু ভরসা সরকার প্রধান এবং আমাদের উপরে আপনাদের রাখতে হবে। আমরা একদিকে যেমন জনদাবিকে গুরুত্ব দেব, একই সাথে আমরা কাউকে অন্যায়ভাবে কেউ অন্যায় স্বীকারক সেটাও চাব না। অন্যদিকে নতুন রাষ্ট্রপতি নিয়োগের বিষয়েও শুরু হয়েছে আলোচনা। সরকার বলছে, সংবিধানে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। আতিক মেজবা লগ্ন। তো দর্শক, দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য, দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। এতক্ষণ আমাদের সাথে ছিলেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও দেখেছিলেন। দর্শক, আশা করি শেষ পর্যন্ত দেখেছেন এবং এই বিষয়ে আপনাদের মতামতটি করবেন। তো যারা এতক্ষণে লাইক দেন না, অবশ্যই লাইক দিবেন। এর থেকেও গুরুত্বপূর্ণ কিছু নিউজ আজকে দেখানোর ইচ্ছা ছিল, তবে সময়ের কারণে দিতে পারিনি। সময় খুবই কম, আপনাদেরও অনেক সময় লস হয়েছে। তো পরবর্তীতে এর থেকে গুরুত্বপূর্ণ কিছু নিউজ আপডেট আসতে চলেছে, সেগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অল করে দেবেন। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং একটু সামাজিক কাজ করুন, সেটা হলো ভিডিওটি শেয়ার করে দিন। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য। দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।